জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় পর্বের আলোচনা গতকাল শুভ উদ্বোধনী হয়েছে, আপনারা দেখেছেন। আজকে বিস্তারিত আলোচনা হচ্ছে। আজকে এজেন্ডা ছিল 4টা, তার মধ্যে 1 নম্বর এজেন্ডা হচ্ছে সংবিধানের 70 অনুচ্ছেদ সম্পর্কিত। আমরা যে কাগজ পেয়েছি, সংবিধান সংস্কার কমিশনের যারা আলোচনায় অংশগ্রহণ করেছিলেন তার ভিত্তিতে সামারি করে জাতীয় ঐকমত্য কমিশন যে রিপোর্টটা দিয়েছে সংক্ষিপ্তভাবে, তার যেহেতু সংবিধান সংস্কার কমিশন সহ অন্যান্য সংস্কার কমিশনগুলো এখন এক্সিস্ট করে না, জাতীয় ঐকমত্য কমিশনের সাথেই আমাদের বর্তমান বৈঠক। এই 70 অনুচ্ছেদে ওনারা যে কাগজটা দিয়েছিলেন তাতে তাদের বক্তব্য ছিল যে আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত বিল, এই 3টা বাদে বাকি সমস্ত বিষয়ে জাতীয় সংসদে সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন মতামত ব্যক্ত করার ক্ষেত্রে, ভোট দেওয়ার ক্ষেত্রে। কিন্তু আমাদের দলীয় অবস্থান থেকে আমরা এই 3টা ছাড়াও আরও একটা বিষয় আমরা উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিষয়। কারণ রাষ্ট্রে যদি কোনো কারণে দুর্ভাগ্যক্রমে যুদ্ধ অবস্থা থাকে, অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ হয়, তখন জাতীয় সংসদে অবশ্যই সেই বিষয়টি ঐকমত্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নিতে হয়। এমনকি পৃথিবীর একটা ওয়াইড প্র্যাকটিস হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতির সময় শুধু সরকারি দল নয়, সমস্ত দলের, বিরোধী দলের সমস্ত প্রতিনিধি নেতৃবৃন্দদেরকে নিয়ে সরকারি উদ্যোগে সবার সাথে আলোচনা করেই সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। এগুলো জাতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, জাতীয় নিরাপত্তার বিষয়, স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয় যেগুলোতে জড়িত থাকে, সেই বিষয়গুলো অবশ্যই বিবেচনা করা উচিত। আমরা আমাদের প্রস্তাব রেখেছি, তবে অধিকাংশের মতামতে আগে যে 3টে বিষয় বললাম, আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিলের ক্ষেত্র ছাড়া অন্যান্য সব বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন, এই মতামতে প্রায় সব দল একমত হয়েছে বলে আমার বিশ্বাস হয়েছে। কেউ কেউ অবশ্য সংবিধান সংশোধনের বিলটা বাদ দিতে চান, সেটা বেশিরভাগ, সেটা কয়েকটা দলের। তো এই 3টা বিষয়ে যদি ঐকমত্য হয়, আমরা আমাদের দলের পক্ষ থেকে এই বিষয়টায় হয়তো নোট অফ ডিসেন্ট দিয়ে জাতীয় নিরাপত্তার প্রশ্নটা আলাদাভাবে উপস্থাপন করব, আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে থাকবে। যেহেতু জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হলে এই 3টা বিষয়ে যেগুলো উল্লেখ করলাম, সেখানে অবশ্যই আমরা সই করব। তবে আমাদের অবস্থানটা থাকবে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে যদি আমাদের দায়িত্ব আসে তখন সেটাও আমরা বিবেচনা করতে চাই। এটা হচ্ছে 70 অনুচ্ছেদ। অন্যান্য বিষয়গুলো আলাপ আলোচনা হলে তখন কথা বলা যাবে। এখন যাই। কিন্তু আজকের যে অর্থ বিলের কথা বলা হচ্ছে, আপনি বলুন 3টা কথা। আজকে ওনারা যে কাগজ দিয়েছে অর্থ বিল, আস্থা ভোট এবং সংবিধান সংশোধন সংক্রান্ত এই 3টা বিষয় উল্লেখ করা আছে। এখানে এজেন্ডা আরেকটা বিষয় দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেন স্থানীয় সরকার নির্বাচন করা, সেই বিষয়টা কি এখানে? এটা এখনো আলোচনায় আসেনি। যদি আপনারা জিজ্ঞেস করেন তাহলে আমি যদি ইন অ্যাডভান্স বলি, আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটা বলেছি যে আমরা স্থানীয় সরকার নির্বাচনটা কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হোক সেটা আমরা চাই না, এবং সেটাতে জাতীয় ঐকমত্য হয়নি কখনো। আর তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সংক্রান্ত এখানে একটা প্রস্তাব দেখেছি যেটা 4 মাস, এখানে আমাদের দলীয় অবস্থান হচ্ছে যেটা 3 মাস হওয়া উচিত। এবং অবশ্যই 4 মাস মেয়াদের মধ্যে কি জাতীয় সংসদ নির্বাচন ছাড়া স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব? এটা কি বাস্তবতা? বাস্তবতা নয়। তো সেই জন্য তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাস থাকাই উচিত, এবং স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের এখতিয়ারের মধ্যে না থাকাই উচিত। এটা আমাদের স্ট্যান্ডিং কমিটি আপনার দলে 3টে বিষয়ে একমত হয়েছেন বা আপনারা মেনে নিচ্ছেন যে প্রস্তাবনা দিয়েছে অর্থ বিল, আস্থা বিল এবং সংবিধান? এই 3টাতে আমরা একমত। এর বাইরে আমাদের আরেকটা বিষয় আছে, বললাম জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি, সেটা আমরা উল্লেখ করব। আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ থাকবে, আমাদের দলের পক্ষ থেকে উল্লেখ থাকবে। যদি ভাই আপনি এখানে বলছেন একটা ব্রড ইস্যু আর কি, যেহেতু জাতীয় নিরাপত্তা, সেখানে একটু সামারি করে একটু বলা যায় আমার একটু, মানে আপনারা আসলে আমি ওখানে বলেছি যে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিল যদি রাষ্ট্রে কোনো সময় যুদ্ধ অবস্থা হয়, অন্য কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়, তখন অবশ্যই শুধু সরকারি দল নয়, বিরোধী দল সহ এবং যারা সংসদের বাইরে থাকে সেই সমস্ত দলের প্রধানদেরকেও ডেকে একটা ঐকমত্যের ভিত্তিতে জাতি সেই সমস্ত পরিস্থিতি মোকাবিলা করে। এটা ওয়ার্ল্ড প্র্যাকটিস, এখন সমস্ত দেশে আপনারা তাই দেখবেন যেখানে সমস্ত পরিস্থিতি আছে, সুতরাং এটা গণ্য করা উচিত। তো যদি জাতীয় ঐকমত্যের মধ্যে এখানে এই বিষয়টা বিবেচিত না হয়,
আমরা আলাদাভাবে সেটা আমাদের ম্যানিফেস্টোতে রাখবো। সেটা যদি আমাদেরকে জনগণ ম্যান্ডেট দেয় সেই ম্যানিফেস্টোর ভিত্তিতে তখন আমরা সেটা দিই। ধন্যবাদ। সংসদীয় স্থায়ী কমিটির ক্ষেত্রে অনেকের প্রস্তাব এবং জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব যেটা দেখলাম যে সব স্থায়ী কমিটির চেয়ারম্যান বিরোধী দলের সদস্যদের মধ্যে থেকে হইতে হবে, সেরকম একটা প্রস্তাব আছে যেটা বাস্তবতা বিবর্জিত। আমরা বলেছি অবশ্যই কিছু কিছু কমিটি আছে স্থায়ী কমিটি, যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি, সরকারি হিসাব সংক্রান্ত, তারপরে আন্ডারটেকিং কমিটি আছে, আরও কিছু কিছু কমিটি আছে সংসদীয়, এবং কয়েকটি মিনিস্ট্রি কমিটি আছে যেগুলো গুরুত্বপূর্ণ। এগুলো এখনও প্রথাগতভাবে কিছু কিছু স্থায়ী কমিটির চেয়ারম্যান বিরোধী দলের পক্ষ থেকে হয়, কিন্তু সকল কমিটির প্রধান যদি বিরোধী দলের পক্ষ থেকে হয় চেয়ারম্যান, তাহলে সরকার তার কার্য পরিচালনায় সবসময় বাধাগ্রস্ত হবে, এটা কার্যকর সরকার থাকবে না। সেটা আমরা বলবো আমাদের প্রস্তাবে আছে। তবে অবশ্যই কিছু কিছু স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দলীয় সদস্যদের মধ্য থেকে হবে, সেই প্রস্তাব আমাদেরও আছে। কোন কোনটা হবে সেটা পরে আইডিয়া, সেটা দীর্ঘ আলোচনা, সেটা নারী আসন বিকেল বেলা হবে আলোচনার পরে, সেটা দীর্ঘ আলোচনা আছে। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাসের মধ্যে আছি আমরা। এটা বিকেলের মধ্যে আলোচনা হোক তারপরে। ধন্যবাদ। এখন 71 নিয়ে যে আলোচনাটা হয়েছে, আমরা অরিজিনালি 70 নিয়ে আমাদের যে আলোচনাটা হয়েছে, আমরা অরিজিনালি যখন জবাব দিয়েছি এবং আমাদের ওপিনিয়ন দিয়েছিলাম, সেখানে 3টা বিষয়ের উপরেই আমরা কথা বলেছিলাম। একটা প্রথম পর্বেই, প্রথম হচ্ছে অর্থ বিল বা বাজেট যেটা আছে, কমিশনের পক্ষ থেকে শুধু এই শব্দটাই ছিল যে অর্থ বিলে ছাড়া আর বাকি সব বিষয়ে তারা ডিফার করতে পারবে পার্লামেন্টের নিজ দল থেকে। কিন্তু আমরা বলেছি না, আরও 2টা বিষয় আমরা যোগ করে তখন জবাব দিয়েছিলাম। একটা হচ্ছে অর্থ বিল, এরপরে ছিল আপনার সংবিধান সংশোধন ইস্যুটা, আর আস্থা ভোট, নো কনফিডেন্স নিজ দলের বিরুদ্ধে। তো আজকে এখন এখানে প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। আমরা একটার সাথে তো একমত আছি, আমাদের প্রপোজাল ছিল। আমি অন্যান্য দলগুলোকেও এই জন্য অভিনন্দন জানাই যে আমরা সকলেই এই 3টা পয়েন্টে 70-তে যে সংশোধনী, এটার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছি। বাকি আলোচনা পর হবে, তখন ব্রিফ করব। ধন্যবাদ। আবার বলবো, এটা আমরা আমাদের যে প্রস্তাবনা সেটা হচ্ছে কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার এবং জাতীয় সরকারের নির্বাচন হইতে হবে, এটি আমাদের। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, আপনার 3টি কথা বলা হচ্ছে, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সঙ্গে আরেকটি বিষয় জাতীয় নিরাপত্তার ইস্যুটি সম্পৃক্ত করতে। এই বিষয় নিয়ে আপনাদের আমরা মনে করি জাতীয় নিরাপত্তার ইস্যু বা ইমার্জেন্সি যেটা, সেটা ইমার্জেন্সি ভাবেই ট্যাকেল করা হবে। কিন্তু আমরা যে 3টা পয়েন্ট কথা বলেছি, দিস ইজ আওয়ার স্ট্যান্ড ফর 70। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। বিএনপি আমাকে এখন বললো আনঅফিসিয়ালি, সালাউদ্দিন সাহেব, যে 3টা ব্যাপারে আমরা একমত, আমরা একটা নোট অফ ডিসেন্ট দেবো। আপনারা জানেন যে আজকে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের 2য় পর্বের আলোচনা শুরু হয়েছে এবং সেখানে সুনির্দিষ্ট 4টা এজেন্ডায় কথাবার্তা হচ্ছে। একটা এজেন্ডার আলোচনা ইতিমধ্যে শেষ হয়েছে এবং আপনারা ধরতে পারেন যে একটা সিদ্ধান্তে বা সবাই একটা কনসেনসাসে এসেছে, সেটা হচ্ছে 70 অনুচ্ছেদের ব্যাপারে। এটা আপনারা জানেন যে কমিশন যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছে তার মধ্যে এটা খুবই ভাইটাল একটা ব্যাপার এবং প্রত্যেকটা রাজনৈতিক দলেরই এই ব্যাপারে খুব তীব্র মতামত আছে। এই ক্ষেত্রে এখন যেটা হয়েছে, আমরা বলেছি যে অর্থ বিল এবং আস্থা ভোট, দলের বিরুদ্ধে ভোট দেওয়া, এই দুটো বাদে অন্যান্য সকল ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে। এটা আমরা বলেছি আমাদের জায়গা থেকে। আরও কথা এসেছে যে সংবিধান সংশোধনী এবং রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে 70 অনুচ্ছেদ প্রযোজ্য হবে কিনা। আমরা বলেছি যে এটা সংবিধান সংশোধনীর প্রযোজ্য হওয়া উচিত হবে না। তার কারণ হলো, এই সংবিধান সংশোধনী এবং যখন 70 অনুচ্ছেদ একসাথে কাজ করে, তখন আসলে এমন সব সংশোধনী দলগুলো আনে যার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রে ইতিপূর্বে অনেকগুলো সংকট তৈরি হয়েছে। এই কারণে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে দলের পক্ষে থাকাটা বাধ্যতামূলক কিনা, হবে কিনা একটা সংসদ সদস্যের জন্য, এটা আরও আলোচনার দাবি রাখে। এই কারণে আমাদের সর্বশেষ পজিশন হচ্ছে যে সরকারের স্থিতিশীলতা এবং সংসদ সদস্যদের স্বাধীনতা, এই দুটো জিনিসই গুরুত্বপূর্ণ। এই কারণে অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে যে কোনো সংসদ সদস্য দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন।
এটাই আলোচনা হয়েছে। পক্ষ থেকে বলা হচ্ছে 3টি বিষয় ঐক্যমত হয়েছে, তাহলে কি না, 3টি বিষয় ঐক্যমত্য হয় নাই, 3টে বিষয়ে প্রস্তাব আছে। এই মানে আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধনী, এই 3টা প্রস্তাব এসেছে। কিন্তু আজকের হাউসে এবং রাষ্ট্রপতি নির্বাচনটা আজকে নতুন করে এসেছে। তো রাষ্ট্রপতি নির্বাচনটা যদি আমরা বাদও রাখি, 3টা মূল বিষয়, তার মধ্যে সংবিধান সংশোধনীর ব্যাপারটা আলোচনা এসেছে। কিন্তু বেশিরভাগ দল এখানে আসলে এই ব্যাপারে বলেছেন যে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে দেওয়া উচিত। আর এই ব্যাপারে যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে আরও কথাবার্তা বলতে হবে। দুটো ব্যাপারে সবাই একমত হয়েছে, যে দুটো কথা আমি বললাম। জাতীয় নিরাপত্তার একটা প্রশ্ন বিএনপি পক্ষ থেকে এটা বিএনপি বলেছেন তারা জাতীয় নিরাপত্তা, কিন্তু জাতীয় নিরাপত্তাটা যেহেতু ডিফাইন্ড না, এবং এটা আমাদের কাছে মনে হচ্ছে যে সেই একই শত্রু হচ্ছে যে কোনো কিছুই আপনি জাতীয় নিরাপত্তার নামে নিজের দলের সদস্যদেরকে মতামত দেওয়াটাকে আপনি বন্ধ করতে পারবেন। এই কারণে এটা দরকার আছে বলে আমরা মনে করি না। যখন সত্যি সত্যি দেশে কোনো সংকট তৈরি হবে সেই ক্ষেত্রে আসলে এমনি একটা কনসেনসাস তৈরি হয়ে যায়, সেজন্য শত্রু অনুচ্ছেদের কোনো প্রয়োজন নাই। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখন আলোচনা হয় নাই। তত্ত্বাবধায়ক সরকার অধীনে এটা আমরা আগেও বলেছি যে এটা যে কোনো দল নিরপেক্ষ, যেমন জাতীয় নির্বাচন যেহেতু দল নিরপেক্ষ সরকারের অধীনে হোক, এটা সবাই চায়। স্থানীয় সরকার নির্বাচনও যদি দল নিরপেক্ষ সরকারের অধীনে হয় সেটা ভালো হবে, কিন্তু আরও কিভাবে টেকনিক্যাল দিকগুলো এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আপাতত আমরা নীতিগতভাবে এটার সাথে একমত আছি যে এটা ওই না, যে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যেমন এই কথাটা এসেছে যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস, এবং তখন সেক্ষেত্রে জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন মানে ওয়ান আফটার ওয়ান, যেমন 1 মাস আপনি রাখতে পারেন যে স্থানীয় সরকার নির্বাচন হবে। কোনো কোনো দল প্রস্তাব দিচ্ছে, আমরা এটা ভেবে দেখছি যে স্থানীয় মানে এই তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাসের জায়গায় 6 মাস হতে পারে কিনা এই স্থানীয় সরকার নির্বাচনে দেওয়ার ক্ষেত্রে। এই ব্যাপারে এখনো আলোচনা হয় নাই, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীনে হওয়া উচিত, এই ব্যাপারে আমরা একমত আছি। 4 মাস আমরা ইতিপূর্বে বলেছি যে 3 মাস হোক আর 4 মাস হোক, এটার নাম হতে হবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার। এটা আমরা একেবারে শুরু থেকে এই প্রস্তাবটা দিয়েছি, কারণ আপনারা জানেন এর আগে 2007-8 সালে যখন 1-11 এসছে তখন এই তত্ত্বাবধায়ক সরকারের নামে কি হয়েছে। এই কারণে এটার নাম সুনির্দিষ্টভাবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার হোক। মেয়াদ 4 মাস কিংবা 3 মাস যেটাই হোক, আমরা এই ব্যাপারে ফ্লেক্সিবল থাকবো। তবে যদি স্থানীয় সরকার অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে 4 মাস প্রয়োজন হতে পারে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আজকে ঐকমত্য কমিশন যে আলোচনার আয়োজন করেছে প্রেক্ষাপট আপনারা জানেন। দ্বিতীয় দফা আলোচনায় আজকে মূলত 4টি বিষয়ের উপরে বিভিন্ন রাজনৈতিক দলের যে মতামত এবং এক ধরনের বিনিময়ও সেটা আজকে শুরু হলো। এখন পর্যন্ত আলোচনা মূলত 70 অনুচ্ছেদ বিষয়ে যে সংস্কারের প্রস্তাব করা হয়েছে সেই বিষয়ে আলোচনা হয়েছে। আরও 3টি বিষয় আছে, সে আলোচনা চলমান আছে। আমরা যে জায়গাটায় কথা বলতে চাই যে 70 অনুচ্ছেদ বিষয়ে আমাদের দলের অবস্থান, আমরা দীর্ঘদিন ধরে আমাদের প্রতিষ্ঠাকাল থেকে এই 70 অনুচ্ছেদকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য একটা বিরোধাত্মক কিংবা অসঙ্গতিপূর্ণ একটা বিধান বলে মনে করি। আমরা মনে করি যে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় একজন সংসদ সদস্য মূলত জনগণের প্রতিনিধি। তিনি দলীয় প্রতিনিধিও, কিন্তু জনগণের প্রতিনিধিত্ব তার প্রাথমিক। ফলে জনগণের সার্বভৌমত্বই যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি, ফলে সেই দিক থেকে এই 70 অনুচ্ছেদ জনগণের সার্বভৌমত্ব প্রয়োগ করার মাধ্যম হিসেবে জনপ্রতিনিধি তার যে স্বাধীন মতামত দেওয়া, তার জনগণের কাছে তার জবাবদিহিতা করার যে জায়গা, সেটা ক্ষতিগ্রস্ত হয় 70 অনুচ্ছেদের দ্বারা। এই ক্ষেত্রে সে কারণে 70 অনুচ্ছেদের বিলোপ সাধনের জন্যই আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি, আমাদের অবস্থান, আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা সেই লড়াই করে এসেছি। আপনারা সবাই জানেন একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা নির্মাণের জন্য গণসংহতি আন্দোলন তার প্রতিষ্ঠাকাল থেকে লড়াই করছে, এবং এই বিদ্যমান সংবিধানের গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমরা দীর্ঘকাল ধরে কথা বলে এসেছি। এবং আজকে বাংলাদেশে এটা প্রধান রাজনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কেননা আমাদের রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান সংবিধানের স্বৈরতান্ত্রিক চরিত্রের কারণে, এককেন্দ্রিক ক্ষমতা কাঠামোর কারণে একটা অচল অবস্থার মধ্যে চলে এসেছিল। একটা ভয়ঙ্কর স্বৈরচারী ফ্যাসিস্ট শাসন আমাদের উপর চেপে বসেছিল। জনতার আন্দোলনের মধ্য দিয়ে আজকে যখন এই ব্যবস্থা উৎখাত হয়ে, ব্যবস্থা মানে শাসক উৎখাত হয়েছে, ব্যবস্থাটারও বদলের জন্য সংগ্রাম চলছে, এবং সেই ক্ষেত্রে 70 অনুচ্ছেদের সংস্কার একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল। আমরা যখন ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে যুগপৎ লড়াই করছিলাম, সেইখানেও আমরা 31 দফা কর্মসূচি নির্ধারণের সময় 70 অনুচ্ছেদ সংস্কারের প্রশ্নটি তুলেছি। এবং আমাদের দল এবং আমাদের মঞ্চ, গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমরা যে 31 দফা প্রস্তাব তুলেছিলাম, সেখানে আমরা বর্তমান বাস্তবতায় অন্যান্য দলের সাথে
তাদের একটা সম্মিলিত গণতান্ত্রিক জায়গায় পৌঁছানোর জন্য, যেহেতু আমরাই যা বলছি সেটাই একমাত্র নয়, অন্যান্য দলের বিবেচনাও এখানে করতে হচ্ছে এবং গণতন্ত্রের শক্তি ভারসাম্য এবং এই অন্য দলের বিবেচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে আমরা দুটো বিষয়ে রেখে, অর্থাৎ আস্থা ভোট এবং বাজেট, এই দুটো বিষয় রেখে আলোচনা মানে বাকি সকল প্রশ্নে সংসদ সদস্যরা তাদের স্বাধীনভাবে ভোট দিতে পারবেন সেই ব্যবস্থার জন্য কথা বলেছিলাম। আমরা দেখেছি যে এই ঐকমত্য কমিশন 5ই আগস্টে অভ্যুত্থানের পরে যে সংবিধান সংস্কার কমিশন হয়েছে এবং তারপরে ঐকমত্য কমিশন হয়েছে, তাদের প্রস্তাবের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন। সর্বশেষ ঐকমত্য কমিশন 3টি বিষয়ের প্রস্তাব করেছেন: আস্থা ভোট, বাজেট এবং সংবিধান সংশোধনের প্রশ্ন। এইসব প্রশ্ন নিয়ে আলোচনা চলছে, কেননা এর বাইরে রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্ন, জাতীয় নিরাপত্তার প্রশ্ন, এমনকি প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনার প্রশ্ন, এইগুলো নিয়ে আলোচনা চলছে। সংবিধান সংশোধনের প্রশ্নকেও স্পেসিফাই করার, অর্থাৎ সুনির্দিষ্ট করার প্রশ্ন উঠেছে যে এটা সংবিধান সংশোধনের ইতিহাসের ক্ষেত্রে দেখা গেছে একটা দলের যে ম্যানিফেস্টোতে যেটা নেই, কিন্তু সংসদে গিয়ে তারা এমন ধরনের সংশোধনী নিয়ে এনেছেন যে পুরো ব্যবস্থায়, গণতান্ত্রিক ব্যবস্থারই তারা বিলোপ সাধন করেছেন। যেমন 4র্থ সংশোধনী থেকে শুরু করে তত্ত্বাবধায়ক ব্যবস্থারও বিলোপ সাধন করেছেন, যেমন 5ম সংশোধনী। কাজেই এই ধরনের দলীয় ইস্তেহারে উল্লেখ নাই এমন কোনো সংবিধান সংশোধনী আদৌ আসলে করার ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর হবে কিনা। যদি মোদ্দা কথা হচ্ছে দলীয় ইস্তেহারে উল্লেখ নাই এমন প্রশ্নে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে। কেবলমাত্র দলীয় ইস্তেহারে উল্লেখ আছে এই রকম সংশোধনীর প্রশ্নে সংসদ সদস্যরা দলের সিদ্ধান্ত মেনে চলবেন, এই রকমভাবে প্রস্তাবগুলো এসছে। নানা প্রস্তাবের আলোচনা চলছে। আমরা যেটা প্রস্তাব করেছি পদ্ধতিগত দিক থেকে একদিনই এই আলোচনাটা শেষ না করা, প্রত্যেকটা প্রশ্নেই প্রথম দিন আলোচনা করা, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছেন, যুক্তি তুলে ধরছেন এবং সেই সবের মধ্য দিয়ে আসলে একে অপরের মধ্যে নতুন চিন্তা কিংবা একটা অবস্থানের বদল কিংবা একমত হওয়ার জায়গায় আবার দ্বিমতটা স্পষ্ট হওয়ার জায়গায় তৈরি হচ্ছে। ফলে অন্ততপক্ষে আরেক দিন রাখা, মাঝখানে দলের আলাপ আলোচনাগুলো করা এবং প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব থাকলে সেগুলো দেওয়ার ব্যবস্থা যাতে সুযোগটা থাকে, সেইভাবে করে প্রথম দিন আলোচনা, দ্বিতীয় দিনের সিদ্ধান্ত, এইভাবে আগানোর জন্য আমরা পরামর্শ দিয়েছি। আলোচনা যেহেতু চলমান আছে, আমরা আরো কথা সামনে বলতে পারি। আলোচনা শুরু হবে। দেখুন, আজকে আলোচনা শুরু হলো, ঈদের পর থেকেই এই আলোচনা আসলে টানা চলতে থাকবে। মানে সেভাবেই চলা উচিত। যদি আমরা অন্ততপক্ষে 15ই জুলাইয়ের মধ্যে প্রাথমিক যে লক্ষ্যমাত্রা ঠিক করেছিল ঐকমত্য কমিশন, তারা যদি সেটা এর মধ্যে একটা জায়গায় নিয়ে আসতে পারেন, টানা এইসব প্রশ্ন, যেসব প্রশ্নগুলোতে দ্বিমত আছে, যেসব প্রশ্নগুলো এখনো আলোচনার মধ্যে আলোচনা করে কিছুটা ঐকমত্য তৈরির সম্ভাবনা আছে, সেই সব জায়গাগুলো নিয়েই তো মূলত আলোচনা চলছে। ঐকমত্যের বিষয়ে তার আলোচনা চলছে না। কাজেই সেই জায়গাগুলোতে যদি টানা আলোচনা করা যায় তাহলে এগুলো শেষ করা হয়তো সম্ভব হবে। এবং এটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মানে আমাদের রাষ্ট্রের পুনর্গঠন চলছে এবং এই রাষ্ট্র কিভাবে পুনর্গঠিত হবে, কোন কোন প্রশ্নের উপরে দাঁড়াবে, মূলত আসলে রুলস অফ দি গেম, মানে আমরা রাজনৈতিক ব্যবস্থাটা কিভাবে এখানে ফাংশন করবে, কিভাবে এখানে রাজনীতি পরিচালিত হবে এবং আমাদের সকলের জন্য কি সাধারণ নীতি এবং নিয়ম আইন প্রয়োগ হবে, সেই জায়গাগুলো আমরা নির্ধারণ করার প্রশ্ন। এখন জনগণের প্রতিনিধি আকারে, যেহেতু এখন সংসদ অনুপস্থিত, জনগণের প্রতিনিধি আকারে রাজনৈতিক দলগুলো তারা কতটুকু ঐকমত্যে আসছে সেই জায়গাটা তৈরি করা হচ্ছে। এবং দ্বিমতের জায়গা, ঐকমত্যের জায়গা সব নিয়েই তো আগে জনগণের কাছে যাওয়া হবে। শেষ পর্যন্ত অনুমোদন তো জনগণই দেবেন এবং সেটা একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা পার্লামেন্টে যে সেই জিনিসটা চূড়ান্ত করতে হবে। রাজনৈতিক যে দলগুলো আছে তারা নির্বাচিত হওয়ার পরে বিভিন্ন সময় তাদের সুবিধা মতো পরিবর্তনটা করে, যেটা আপনি বলেছেন আওয়ামী লীগ করেছে, এই পরিবর্তনটা যেন নির্বাচিত সরকার না করতে পারে, ওই জায়গা থেকে কোনো পরিবর্তন বা সংস্কার করার কোনো পরিকল্পনা আছে? এক্ষেত্রে আমাদের প্রস্তাবটা হচ্ছে যে আগামী যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টটা হতে হবে হচ্ছে
সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। অর্থাৎ আগামী সংসদে আসলে জনগণের কাছে যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটা থাকবে হচ্ছে এই সমস্ত সংস্কারগুলো করার, এবং এটা জনগণের অনুমতি ছাড়া আসলে এটা পরিবর্তন করা যাবে না। এই জায়গাটা আমাদের অর্থাৎ জনগণের হাতে শেষ পর্যন্ত যদি ক্ষমতা থাকে, তাহলে আসলে দলগুলো নিজেদের ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করে সে অনুসারে পুরো দেশকে একটা বিপদের মুখে ফেলতে পারার যে রীতি চলে এসছে, সেটা থেকে রক্ষা কবচ হচ্ছে জনগণ। ফলে জনগণের কাছে যেতে হবে। ফলে আগামী সংসদ নির্বাচনকে সে কারণে আমরা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হিসেবে করার কথা বলেছি, যাতে করে এটা একটা স্থায়ী ব্যবস্থায় পরিণত হয়। মানে একই সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন। আগামী সংসদটা হবে সংবিধান সংস্কার পরিষদের সংসদ, এবং সেটা 5 বছর যেমন সরকার পরিচালনা, দেশ পরিচালনা করবে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে, এবং সংবিধান সংস্কারের এই জায়গাটা জনগণ ম্যান্ডেট দিচ্ছে। কাজেই এইটা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে এই সংবিধান সংস্কার হচ্ছে। এটা আদালত অ্যামেন্ডমেন্ট আকারে যেভাবে বাতিল করে দেয়, সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে, সেই জায়গায় তখন আদালত যাবেন না, বরং আদালত আসলে এই যে জনগণের ম্যান্ডেট পেয়ে সংস্কারটা হচ্ছে, এই সংস্কারের সুরক্ষা দেবেন। আজকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের দ্বিতীয় পর্যায়ের যে সেকেন্ড টার্ম আলোচনাটা শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে 4টা বিষয় নিয়ে আজকের আলোচনা। তো আমরা প্রথম পর্বটাই একটা ইস্যুতে আমরা কাটিয়েছি, সেটা হচ্ছে আর্টিকেল 70। তো আর্টিকেল 70-র ব্যাপারে আমরা একটা কথা বলেছিলাম যে এখানে নিম্নকক্ষের ব্যাপারটা আলোচনা এনেছি, উচ্চকক্ষের বিষয়টা কেন আলোচনায় আসলো না। ওনারা আমাদেরকে জানিয়েছেন যে উচ্চকক্ষের বিষয়টা নেক্সট টাইমে আলোচনায় আসবে। আজকেরটা যদি আমরা একমত হয়ে যাই, তাহলে উচ্চকক্ষেরটাও এখানে এমপ্লয়েড হয়ে যাবে। অর্থাৎ উভয় ক্ষেত্রেই এই 3টি বিষয় যেটা এসেছে, যে অর্থ বিল, তারপরে হচ্ছে আস্থা ভোট, এবং তৃতীয়টা হচ্ছে আপনার তৃতীয়টা কি বলছে, সংবিধান সংশোধন। তো এখানে 2টা বিষয়ে সবাই একমত হয়েছে, আপনারা ইতিমধ্যে শুনেছেন। সংবিধান সংশোধনের বিষয়টা নিয়ে কিছুটা দ্বিমত আছে, এবং আরেকটা জিনিস এসেছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি মানে অভিশংসন বা রাষ্ট্রপতির সমর্থনের ব্যাপারটা। আরেকটা বিষয় বিএনপির পক্ষ থেকে এসেছে, সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা। তো আমরা যে কথাটা মানে কমিটির যিনি সহসভাপতি, ওনাকে বলেছি যে যারা যারা যে বিষয়ে দ্বিমত ছিল, সেই বিষয়গুলো আপনারা আলাদা করে ওনাদের সাথে আলাপ করে একটা ঐকমত্যে আসার চেষ্টা করেন, এবং দেন এটাকে আমরা ডিসাইড করি। আর বাকি যে 3টা বিষয় আছে, সেটা আমাদের বিরতির পরে আলোচনা হবে। একটা জায়গায় একটু জটিল হতে পারে, সেটা হচ্ছে নারী আসনগুলোতে সরাসরি নির্বাচনের ব্যবস্থা। এটা নিয়ে আমাদের বিভিন্ন রকমের মত আছে। এখন যেটা এসেছে যে মানে চক্রাকারে করা, আমরা এখন পর্যন্ত চক্রাকারের বিষয়টাকেই কম্পারেটিভলি বেটার বলা হচ্ছে, কিন্তু এটার যে কমপ্লেক্সিটিগুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা তুলব। আমার ধারণা যে এটা আজকে আলোচনা শেষ নাও হতে পারে, তবে আমরা চেয়েছিলাম যে আজকেই যাতে আলোচনাগুলো শেষ করে একটা ঐকমত্যে পৌঁছানো যায়। তা আমরা চেষ্টা করে দেখি, আপনারা থাকেন আমাদের সাথে। আমরা 2টি বিষয়ে একমত ছিলাম, অর্থাৎ আপনার আস্থা ভোট, একটা হচ্ছে অর্থ বিল। আজকে যেহেতু ওনারা আরেকটা জিনিস যোগ করেছেন, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিষয়টা, এটাতেও আমরা বলেছি যে আমরা যদি বেশিরভাগ লোকদের একমত থাকে, তাহলে আমরা এটাতে ফ্লেক্সিবল থাকবো। যেহেতু আমাদের একটা পার্মানেন্ট পলিসি হচ্ছে জাতীয় ঐক্য গড়তে হলে কিছু না কিছু ছাড় দিতে হবে, সেই জায়গায় আমরা ছাড় দিতে রাজি আছি, সেটা আমরা ওনাদেরকে জানিয়েছি। ধন্যবাদ। এটা যেহেতু আলোচনাটা এখনো শেষ হয় নাই, আলোচনাটা শুরু হবে। আমরা 4 মাসের মেয়াদের কথাই আমরা বলেছি, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনাটা যাতে সুচারুভাবে পরিচালনা করা যায় সেজন্য। জি, অধীনে হলে ভালো হয়, এটা আমরা মনে করি। এটা আমাদের পরের সেশনে আমরা ডিটেল বলবো। থ্যাংক ইউ। চলো, আপনার দলের পক্ষ থেকে যাকে রাষ্ট্রপতি মনোনয়ন দেয়, সংসদ সদস্যরা যেন সেই রাষ্ট্রপতিকেই ভোট দেয়। রাষ্ট্রপতির ভোটের ব্যাপারটাকে আমরা আলোচনা এনেছি, এবং এই আলোচনার প্রেক্ষিতে আজকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয় নাই। আমরা প্রথম পর্বই আছি, পরবর্তী যে পর্বগুলো আলোচনা হবে সেগুলোর মধ্য দিয়ে
আলোচনার প্রেক্ষিতে আমরা কথা বলবো। তো অনেকে দীর্ঘ আলোচনা করছেন আসলে। তো ওই 3টার পরবর্তীকালে যে জিনিসটা এসছে সেটা হলো যে আমরা চাই যে দল যাকে রাষ্ট্রপতি মনোনয়ন দেবেন সংসদ সদস্যরা যেন সেই রাষ্ট্রপতিকে সমর্থন করে এবং তার বাইরে যেন তারা ভোট না দেয়। এটা আমরা একটা নতুন প্রস্তাব এনেছি এবং সেটা একটা আলোচনার বিষয় এবং সেই ব্যাপারে ওনারা হয়তো পরবর্তীকালে আরেকটা সভা করবেন। তিনটি বিষয়ে বলা হচ্ছে অর্থবিল, আস্থা ভোট আর সংবিধান সংশোধন, এই তিনটি বিষয়ে অধিকাংশ দল একমত হয়েছে। এটা কি আসলে পাশ হলো কিনা বা একটা ঐক্যমত শোনা গেল কিনা? না বন্ধুগণ, আমরা আজকে যে আলোচনা তাতে সংবিধানের আর্টিকেল 70 মানে 70 অনুচ্ছেদের ব্যাপারে এটার যে সংশোধন করা দরকার এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতৈক্য তৈরি হয়েছে। নির্দিষ্টভাবে 70 অনুচ্ছেদের ক্ষেত্রে অর্থ বিলের ব্যাপারে, অর্থ বিল এবং আস্থা অনাস্থা ভোটের ব্যাপারে এই দুটো বিষয়ের ব্যাপারে সবাই একমত। আরেকটা প্রস্তাব যেটা উত্থাপিত হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে সংবিধান সংশোধনের ব্যাপারে, এই ব্যাপারে বিভিন্ন মতামত এসছে। এটা আজকে এই ব্যাপারে কোনো নীতিগত কোনো সিদ্ধান্ত হয়নি। তো এই ব্যাপারটা আমরা যেভাবে শেষ করা হয়েছে, যেটা পরবর্তী যখন ঐক্যমত কমিশনের সভাতে হবে এই বিষয়টি পরবর্তী সভাতে আলোচনা হবে। অনেকগুলো দল তারা নিজেরা আলাপ আলোচনার জন্য দলের মধ্যে তারা সময় চেয়েছেন, তারা আলাপ আলোচনা করবেন। ঈদের পরে জাতীয় ঐক্যমত কমিশনের পরবর্তী বৈঠকে সংবিধান সংশোধনের বিষয়টাও এর সঙ্গে যুক্ত থাকবে কিনা, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রীর যে বিশেষ তার প্রস্তাবনার দিক থেকে যে ক্ষমতা, এটাও একটু আলোচনার ভিতরে এসছে। এই বিষয়গুলো ঈদের পরে ঐক্যমত কমিশনের পরবর্তী বৈঠকে এটা নিয়ে আলোচনা হবে। আরেকটা প্রশ্ন উত্থাপিত হয়েছে জাতীয় নিরাপত্তার প্রশ্ন, বিশেষ করে 4টা প্রশ্ন। তাহলে দুটো ব্যাপারে আজকে আমরা ওভারওয়েলমিং যে মেজরিটি, তো তাতে এ ব্যাপারে একমত হয়েছেন, যেটা আমি আগে উল্লেখ করলাম। একটা হচ্ছে অর্থ বিল আর আস্থা অনাস্থা বিলের ব্যাপারে। এই দুটো ব্যাপার ছাড়া অন্য প্রশ্নে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে পারবে। তাহলে জাতীয় নিরাপত্তা, সংবিধান সংশোধন এবং রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রী বা সংসদের এখতিয়ার, এটা আপাতত এটা ওপেন থাকছে, দলগুলো আলোচনা করবেন। পরবর্তীতে এটাকে প্রথম এজেন্ডা আকারে জাতীয় ঐক্যমত কমিশন এটা নিয়ে আলোচনা হবে। ওদিন বিষয়টা বিস্তারিত আলোচনা হবে না, শুধু সিদ্ধান্তের জায়গাটায় আমরা আসব, এরকম একটা আলোচনা হয়ে আছে। না, আমরা সকাল থেকে মাত্র যে 4টি বিষয় আজকে কেবলমাত্র সকালের গত 2-2.5 ঘন্টায় শুধুমাত্র আর্টিকেল 70 নিয়েই মূলত আলোচনা হয়েছে। আমরা 2:30 পর্যন্ত এখন নামাজ এবং খাবার বিরতি, 2:30টার সময় শুরু হবে। এরপরে স্ট্যান্ডিং কমিটির ব্যাপারে আলোচনা হবে। এরপরে আমাদের নারী আসনের ব্যাপারে সংসদের যে 400 আসনের যে সিট 100 নারী আসনে ঘূর্ণায়মান পদ্ধতির ব্যাপারে প্রস্তাব এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ব্যাপারে যে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস করার যে প্রস্তাবনা আছে এবং ওই মেয়াদের মধ্যে জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের যে বিষয়, এটা আমরা আজকে বিকেলের সেশনগুলোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। কোন ব্যাপারে? না, আমরা প্রথমত বলেছি আমরা 70 অনুচ্ছেদ এটাকে তো সংশোধন করা দরকার, আমরা খুব স্পষ্ট করে এটা মনে করি। আমরা ঐক্যমত কমিশনের কাছে দুটো ব্যাপারে পরিষ্কার মতামত দিয়েছিলাম। একটা হচ্ছে অর্থ বিল আর একটা হচ্ছে আস্থা অনাস্থা বিল। এই দুটো বিষয় ছাড়া বাকি প্রশ্নগুলো জনগণের পপুলার ভোটে ইলেক্টেড পার্লামেন্ট মেম্বাররা স্বাধীনভাবে সংসদে তারা সেখানে আলোচনা করতে পারবেন, কথা বলতে পারবেন। তাদের মতামতের ক্ষেত্রে কোনো বার বা কোনো নিষেধাজ্ঞা দেবার প্রয়োজন নেই।
কিন্তু যেহেতু আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা এসছে, আমরা বলেছি সংবিধান সংশোধনের ব্যাপারটা বলেছি আজকে একটা মিশ্র মতামত এসছেন। অনেকে এটার পক্ষে বলেছেন, কেউ কেউ এটার যে বিপদ এটা নিয়েও আলোচনা করেছেন। বিপদটা কোন অর্থে? কারণ গত 17টা যে সংবিধান সংশোধনী হয়েছে অনেকগুলো তারা দলীয় বিবেচনা থেকেই সংবিধান সংশোধন করা হয়েছে ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য। এটা নিয়ে আমরা আরও আলাপ আলোচনা হবে ভবিষ্যতে। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সাংবাদিক বন্ধুরা, আমি এটিএম গোলাম মাওলা চৌধুরী জাতীয়তাবাদী সমমনা জোটের প্রতিনিধিত্ব করছি এবং গণদলের চেয়ারম্যান। আজকের সকাল থেকে দীর্ঘ আলোচনায় 70 অনুচ্ছেদ নিয়ে আলোচনা করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, আমাদের দল এবং জোটের পক্ষ থেকে আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি। আমরা বলেছি 70 অনুচ্ছেদ বাতিলের দাবি দীর্ঘদিনের ছিল। স্বাধীনতার পরে পার্লামেন্ট যতদিন চলছে, গণতান্ত্রিক সংসদীয় গণতন্ত্র যতদিন, সংসদীয় গণতন্ত্রের নামে যে পার্লামেন্ট চলছে সেখানে বিভিন্ন দল উত্থাপন করেছিল 70 অনুচ্ছেদ বাতিলের, এবং একজন সংসদ সদস্য নির্বাচিত পার্লামেন্ট মেম্বার স্বাধীনভাবে তার অঞ্চলের জনগণের প্রতিনিধিত্ব করবেন এই প্রত্যাশা নিয়ে পার্লামেন্টে আসেন। সেই কারণে আমরা আমাদের জোটের পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি যে 70 অনুচ্ছেদের, বিশেষ করে অর্থ বিল সহ সীমিত কয়েকটাকে আস্থা ভোট এই সংশোধনের বাদ দিয়ে আর সব ইয়েগুনা 70 অনুচ্ছেদ থেকে বাতিল করার আমরা প্রস্তাব উত্থাপন করেছি। আর ধন্যবাদ আপনাদের। আজকের আলোচনায় অনেক জাতীয় নেতৃবৃন্দ অর্থনীতিকে পরিবর্তন করে বাজেটের কথা বলেছেন। আমরা বলেছি সংবিধানের 81 অনুচ্ছেদ অনুযায়ী অর্থবিলের অনেক বড় সংখ্যা বিলকে সমর্থন করেছে। আমরা ইনস্ট্যান্ট ভোটিংয়ের কথা বলেছি। ভাই দাঁড়ান আপনার ফোন ধরেন আপনাকে ফোন দেয় একটা মিনিট। আলোচনা এসছে, আমরা বলেছি সংবিধান সংশোধনের ব্যাপারটা বলেছি আজকে একটা মিশ্র মতামত এসছেন। অনেকে এটার পক্ষে বলেছেন, কেউ কেউ এটার যে বিপদ এটা নিয়েও আলোচনা করেছেন। বিপদটা কোন অর্থে? কারণ গত 17টা যে সংবিধান সংশোধনী হয়েছে অনেকগুলো তারা দলীয় বিবেচনা থেকেই সংবিধান সংশোধন করা হয়েছে ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য। এটা নিয়ে আমরা আরও আলাপ আলোচনা হবে ভবিষ্যতে। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সাংবাদিক বন্ধুরা, আমি এটিএম গোলাম মাওলা চৌধুরী জাতীয়তাবাদী সমমনা জোটের প্রতিনিধিত্ব করছি এবং গণদলের চেয়ারম্যান। আজকের সকাল থেকে দীর্ঘ আলোচনায় 70 অনুচ্ছেদ নিয়ে আলোচনা করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, আমাদের দল এবং জোটের পক্ষ থেকে আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি। আমরা বলেছি 70 অনুচ্ছেদ বাতিলের দাবি দীর্ঘদিনের ছিল। স্বাধীনতার পরে পার্লামেন্ট যতদিন চলছে, গণতান্ত্রিক সংসদীয় গণতন্ত্র যতদিন, সংসদীয় গণতন্ত্রের নামে যে পার্লামেন্ট চলছে সেখানে বিভিন্ন দল উত্থাপন করেছিল 70 অনুচ্ছেদ বাতিলের, এবং একজন সংসদ সদস্য নির্বাচিত পার্লামেন্ট মেম্বার স্বাধীনভাবে তার অঞ্চলের জনগণের প্রতিনিধিত্ব করবেন এই প্রত্যাশা নিয়ে পার্লামেন্টে আসেন। সেই কারণে আমরা আমাদের জোটের পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি যে 70 অনুচ্ছেদের, বিশেষ করে অর্থ বিল সহ সীমিত কয়েকটাকে আস্থা ভোট এই সংশোধনের বাদ দিয়ে আর সব ইয়েগুনা 70 অনুচ্ছেদ থেকে বাতিল করার
আমরা প্রস্তাব উত্থাপন করেছি। আর ধন্যবাদ ধন্যবাদ আপনাদের। আজকের আলোচনায় অনেক জাতীয় নেতৃবৃন্দ অর্থনীতিকে পরিবর্তন করে বাজেটের কথা বলেছেন। আমরা বলেছি সংবিধানের 81 অনুচ্ছেদ অনুযায়ী অর্থনীতির অনেক বড় সংখ্যা রয়েছে যেটা বিএনপিও সমর্থন করেছে। আমরা ইলেকট্রিক্যাল ভোটিংয়ের কথা বলেছি ভাই দাঁড়ান আপনার ফোন ধরেন আপনাকে ফোন দেয় একটা মিনিট